আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গত ৫ দিনের বেশি সময় ধরে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক। ইরান কোনোভাবেই সেখান দিয়ে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের জাহাজকে প্রবেশ বা বেরোতে দিচ্ছে না। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে সংবাদ সম্মেলন করে উদারতভাবেই তার যে সকল মিত্র দেশ রয়েছে তাদের কাছে সহযোগিতা আহ্বান করেছেন। হুমকি দিয়েছেন সহযোগিতা না করলে পরিণতি খারাপ হবে। তবে তার অনুরোধ এবং হুমকি কোনোতেই কোনো কাজে আসেনি। পৃথিবীর কোনো মিত্র দেশই এগ্রি হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে যুদ্ধ করতে। ঠিক এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার সুর পাল্টিয়েছেন। দেখুন, সহযোগিতা না পেয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন, আমাদের কাউকে লাগবে না, আমরা ১ নম্বর সুপার পাওয়ার। মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এইভাবেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার যারা সামরিক কর্মকর্তা রয়েছেন এবং পেন্টাগনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন যে কেন তার সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক মিশন পরিচালনা করতে পারছে না এবং হরমুজ প্রণালীকে উদ্ধার করতে পারছে না। এই বিষয়ে তিনি স্ট্র্যাটেজিক ব্যাখ্যা চেয়েছেন। এখন দেখুন, বিষয়গুলো অত্যন্ত জটিল, কারণ হরমুজ প্রণালীর যে যুদ্ধক্ষেত্র সেটা অত্যন্ত সরু এলাকা। বিশেষ করে ২১ থেকে সর্বোচ্চ ৩৫ কিলোমিটারের মধ্যেই কিন্তু সকল ধরনের জাহাজগুলো চলাচল করে, যা উদ্ধার করার জন্য লাইন আপ ভাবে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো দাঁড়িয়ে থাকে, সেগুলো কিন্তু ইরানের মিসাইল বা আর্টিলারি বা যে কোনো ধরনের যে ড্রোন রয়েছে, যেগুলো কৃত্রিম ড্রোন বলা হয়, পানিতে চলতে পারে, তাদের জন্য সহজ টার্গেট। সুতরাং সামরিক বিশেষজ্ঞরা এবং পেন্টাগন কোনোভাবেই তাদের মাল্টি বিলিয়ন ডলারের যে অস্ত্র রয়েছে সেটা কোনোভাবে হরমুজ প্রণালীতে প্রেরণ করতে তারা চায় না। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রচণ্ডভাবে প্রেশার রয়েছে, তারপরও ব্যাপক ভিত্তিতে সামরিক ঝুঁকি থাকার কারণে পেন্টাগন এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। উপরন্তু মিত্র দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের এই গত ২ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি রয়েছে তার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে একেবারে ইরাক থেকে শুরু করে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব এবং ওমান, এই ৬টি থেকে ৭টি দেশের ভেতর যুক্তরাষ্ট্রের ছোট বড় অন্তত ২৭টি সামরিক ঘাঁটি ছিল, যেখানে একেবারে বড় মাপের ঘাঁটি ছিল অন্তত পক্ষে ১০ থেকে ১২টি। ইরান গত ২ সপ্তাহের যুদ্ধে এই সকল ঘাঁটির ভেতর রাডার সিস্টেম, অবকাঠামো এবং বিভিন্ন ধরনের সৈন্যদের যে ব্যারাক ছিল, সকল কিছুই মোটামুটি ধ্বংস করেছে। এবং ক্ষয়ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বড় ইঙ্গিত প্রথম থেকেই দিচ্ছিল, যেখানে যুক্তরাষ্ট্র কিন্তু বিষয়টা স্বীকার করেনি। দেখুন, এই সকল অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ৫০,০০০ সেনা সদস্য ছিল, যারা এই ঘাঁটিগুলোতেই অবস্থান করছিলেন। ইরানের মিসাইল যখন হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, প্রত্যক্ষভাবেই সেই হামলার যে রেঞ্জ রয়েছে তার ভেতর তারা ছিলেন। এরপরও যুক্তরাষ্ট্র একেবারে শেষ সময়ে বাধ্য হয়ে স্বীকার করে তাদের ১২ থেকে ১৩ জন সেনা নিহত হয়েছেন। বাকি সম্পর্কে কোনো ধরনের তথ্য তারা দেননি। তবে তারা এটা নিশ্চিত করেছিলেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা বর্তমানে চিকিৎসারত রয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের গোয়েন্দা সংস্থা, তাদের সংবাদ মাধ্যম, রাশিয়ান সংবাদ মাধ্যম এবং কিছু কিছু পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে এই গত ২ সপ্তাহ, বিশেষ করে প্রথম ১ সপ্তাহ ইরান যে হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩,২০০ জন সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে। এটা একটা বড় অঙ্ক, কারণ পুরো ইরাক দখল করার ক্ষেত্রে বা আফগানিস্তানের দখল করার ক্ষেত্রেও এর বলতে পারেন যে ৩০ ভাগের ১ ভাগের ক্ষতিও তারা হয়নি। এত বড় ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত তারা এই ইরানের ভূখণ্ড দখল করবে তো দূরের কথা, সামরিক কাঠামো ইরানের কিন্তু তারা এখনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কিছু কিছু লিডার, উচ্চ পদস্থ কর্মকর্তাদের তারা আক্রমণ করতে সক্ষম হয়েছে, তবে মূল যে লক্ষ্য তাদের সামরিক স্ট্রাকচারকে ভেঙে ফেলা, সেটা তারা পারেনি। উপরন্ত ৩,২০০ জনের মতো হতাহতের ঘটনা অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখুন, একমাত্র দূর থেকে সরাসরি মিসাইল হামলা ছাড়া বা B-2 বম্বার ব্যবহার ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র তেমন সুবিধা করতে পারছে না। যুক্তরাষ্ট্রের সবথেকে বড় যে বিমানবাহী রণতরী ছিল
R4, যেটা ভূমধ্য সাগর থেকে ডেকে এনেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে, টানা ৩০ ঘন্টা ধরে আগুন জ্বলার পর অবশেষে সেটা মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত বিশাল যে বিমানবাহী রণতরীটি রয়েছে, মারাত্মকভাবে ইরানের মিসাইল আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ থাকার কারণে, যেহেতু তারা স্বীকার করেনি, এটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গ্রিসের কাছে তাদের যে ন্যাটোর ঘাঁটি রয়েছে সেখানে দ্রুত পালিয়ে গেছে বা সরে গেছে। দেখুন, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরী মেরামত করার জন্য যে বিশাল ডকইয়ার্ড রয়েছে গ্রিসের ভেতর সুদা বের দিকে, সেখানে কিন্তু এই রণতরীটি বর্তমানে পালিয়ে যাচ্ছে বা সেখানে ছুটছে। এই খবর নিশ্চিত করেছে মিশরের মতো দেশ, যেই মিশরের সুয়েজ ক্যানেল পাড়ি দিয়ে এটা চলে গেছে। দেখুন, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রকে মারাত্মকভাবে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে তাদের যে গ্রিপ ছিল তা যে ছুটে গেছে তা প্রমাণ করছে। কারণ এই জাহাজটি দ্বিতীয়বারের মতো, প্রথমে ছিল আব্রাহাম লিঙ্কন, যেটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর একে ডিপ্লয় করা হয়েছিল। এই জাহাজটি মানে ফরওয়ার্ড জাহাজটি এখন খারাপ হয়ে যাওয়ার কারণে এখন তৃতীয় জাহাজ যে জর্জ ডব্লিউ বুশ রয়েছে বিমানবাহী রণতরী, তাকে এখানে আনতে পারে এমন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিচ্ছে। মানে দুইটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৃতীয় জাহাজ বর্তমানে আসছে। দেখুন, হতে পারে এখনও যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য শত শত যুদ্ধ বিমান আছে, বা মিসাইলও ধরলাম শত শত আছে। তবে সেগুলো ব্যবহার করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, মিশন পরিচালনা করার জন্য একটি যুদ্ধ ঘাঁটির প্ল্যাটফর্ম দরকার। কারণ এই বিমানগুলো ল্যান্ড করবে, রিফুয়েলিং করবে, নতুন করে মিসাইল লোড করবে এবং এগুলো বিভিন্ন ধরনের যন্ত্রাংশের পরিবর্তন হবে, এর জন্য ঘাঁটি দরকার। কিন্তু ঘাঁটিটা কিন্তু এখন যুক্তরাষ্ট্রের কাছে নেই। মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটিগুলোকে ইরান অনেকটাই নিবৃত করে ফেলেছে। ওই সকল ঘাঁটিতে যুদ্ধ বিমান এখন ল্যান্ড করে হ্যাঙ্গারে রাখা খুবই বিপজ্জনক। কারণ আপনারা জানেন, প্রিন্স সুলতান ঘাঁটিতে, সৌদি আরবের ঘাঁটিতে ইরান মিসাইল হামলা করে 5টি KC-135 যে ট্যাঙ্কার বিমান রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং যুদ্ধ বিমান যেগুলোর রেঞ্জ 1500 কিলোমিটার, সেগুলো দিয়ে আক্রমণ করা একমাত্র যে বিমানবাহী রণতরী রয়েছে তা ছাড়া সম্ভব নয়। এখন মধ্যপ্রাচ্যে আর কোনো বিমানবাহী রণতরী নেই। বিশেষ করে যেহেতু এই R4 যে বিমানবাহী রণতরী ছিল ক্ষতিগ্রস্ত, এখন জর্জ ডব্লিউ বুশ রণতরী যখন আসবে তখনকার হিসাব তখন। তবে আপাতত যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করার মতো কোনো কিছু নেই। এখন লং রেঞ্জের যে এয়ার ব্লাস্ট ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো দিয়ে আক্রমণ করতে হবে। তবে এটা করতেও ইরানের উপকূলের অন্তত পক্ষে 200 কিলোমিটারের কাছাকাছি যুদ্ধ বিমানকে যেতে হবে, যেটা বিপজ্জনক। যার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের B2 বম্বার ব্যবহার করছে। এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র এখন চূড়ান্ত একটা কোণঠাসা পরিস্থিতিতে, বলতে পারেন রেড লাইনে চলে এসেছে। এখন ইরানের বিরুদ্ধে ইরানকে উপযুক্তভাবে, শক্তিশালীভাবে কোণঠাসা করার জন্য ইরানের যে বৃহত্তম গ্যাসের উৎপাদনের ক্ষেত্র রয়েছে, যে ফার্স গ্যাস ক্ষেত্র, কাতার এবং ইরানের যৌথভাবে পার্সিয়ান সাগরে রয়েছে, সেখানে হামলা করবে। কারণ এখানে হামলা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। এখন এখানে হামলা করেই ইরানকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে। তবে সেখানে যদি হামলা হয় সেটি পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাসের উৎপাদন কেন্দ্র, তাহলে পুরো পৃথিবীর জ্বালানি ব্যবস্থা আরও মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই রেড লাইন পার করে চূড়ান্তভাবে সেই পদক্ষেপ নেয় কিনা, যার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।